আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বড় কোম্পানিগুলো সাধারণত শেয়ার মার্কেট থেকে, যেটাকে ক্যাপিটাল মার্কেটও বলা হয়, শেয়ার মার্কেট থেকে তাদের টাকা সংগ্রহ করেন ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে, অথবা অনেক সময় বৃহৎ কর্পোরেট বিনিয়োগকারীর কাছ থেকেও তারা অর্থ সংগ্রহ করে তাদের কোম্পানির যে ডিমান্ড, সেই লিভারেজটা তারা ফিল আপ করে থাকেন কোম্পানি এক্সপানশন করার জন্য। অনেক সময় এক্সপানশন করার জন্য কোম্পানির অর্থের প্রয়োজন হয়, তখন তারা কোম্পানিগুলো ক্যাপিটাল মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে কালেকশন করে থাকেন। এখন শেয়ার মার্কেটে জিনিস কথাবার্তাগুলো বা কোম্পানির যে প্রোফাইলগুলো বা এই সংক্রান্ত লেনদেনগুলো এমন এমন জটিল ভাষায় বলা হয়ে থাকে, যেগুলো সাধারণ মানুষের জন্য বোঝা অনেক সময় কঠিন হয়ে থাকে। এবং ইংরেজি টার্মগুলো যেহেতু কঠিন, আমরা এখানে জিনিসগুলোকে সহজ করার জন্য অনেকটা আমরা একেবারে সহজ বাংলা ভাষায় আমাদের সবার কাছে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করব, যাতে শেয়ার মার্কেটে বেসিক্যালি কী হয়, যারা কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার অথবা যারা সাধারণত বিশাল বড় বড় অ্যাকাউন্টেন্ট, তারা কী কী বিষয়গুলো চিন্তা করে, আমরা সেই বিষয়গুলো একটু সহজ বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব, যেন আমরা যদি কখনো ছোট বড় কোম্পানির মালিক হই বা ছোট কোম্পানির মালিক হই, তারা যেন আস্তে আস্তে কোম্পানিকে বড় করার জন্য যে পোর্টফোলিও দরকার হয়, যে ফান্ডের দরকার হয়, সে ফান্ডগুলোর জন্য আমরা কালেকশন করতে পারি শেয়ার মার্কেট থেকে বা ক্যাপিটাল মার্কেট থেকে। এবং এই সংক্রান্ত ক্যালকুলেশনগুলো আমাদের সিএফও বা চিফ অ্যাকাউন্টেন্ট কী করে থাকেন, সেটা যেন আমরা বুঝতে পারি, ফলে আমাদের জন্য কোম্পানি রান করা আমাদের জন্য খুব সহজ হবে। সো এই সংক্রান্ত আমরা একটি অঙ্ক আমরা আজকে অ্যানালাইসিস করব। অঙ্কটি অ্যানালাইসিস করতে গেলে অঙ্কের মধ্যে সাধারণত যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে অঙ্কের মধ্যে কোম্পানির বেসিক্যালি বিভিন্ন পরিবেশ বা এনভায়রনমেন্টগুলো আলোচনা করা হয়, এবং সেখান থেকে কিছু জিনিস চাওয়া হয়, যেটা কোম্পানির জিনিস। সেই জিনিসগুলো থেকে আমরা সাধারণত বুঝতে পারলে আমরাও আমাদের ওরকম চাহিদা থাকে, সেই চাহিদাগুলো সাধারণত চাওয়া হয়। সেই চাহিদাগুলো যদি আমরা ব্যাখ্যা করতে পারি, বেসিক্যালি আমরা আমাদের কোম্পানির যে চাহিদাগুলো, যে অঙ্কগুলো, সেগুলো আমরা বুঝতে পারবো। এবং যখন আমরা চাহিদাগুলো বুঝতে পারবো, সেই চাহিদাগুলো থেকে বাজারের যে ইনফরমেশনগুলো আছে কোম্পানি সম্পর্কে বা ইন্ডাস্ট্রি সম্পর্কে বা শেয়ার মার্কেটে, সেই ইনফরমেশনগুলো ইউটিলাইজ করে আমরা সেই ম্যাথগুলো করে আমরা আমাদের চাহিদাকে বের করতে পারবো, বা চাহিদা থেকে কী রেজাল্ট আসে সেটা রেজাল্ট আমরা বের করতে পারবো। এতগুলো কথা বললাম যেন আমরা বিষয়গুলোকে খুব গভীরভাবে মনোনিবেশ করতে পারি। আমরা সাধারণত ম্যাথগুলোতে কী করে থাকি, একেবারে সহজ বাংলা ভাষায় কথা বলে থাকি, যেন টার্মগুলোকে সহজেই ব্যাখ্যা করে থাকি, যেন এটা বোঝার জন্য সহজেই সবার সুবিধা হয়। চলুন আমরা এরকম একটি ম্যাথ দেখে আসি। বললো যে দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 8%, মানে হচ্ছে মার্কেটে রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 8%। তাহলে এখানে এই যে রিস্ক ফ্রি রিটার্ন বলতে কী বোঝায়, মানে আপনার মার্কেটে যদি কিছু কিছু শেয়ার বা কিছু কিছু বিনিয়োগ কোনো ব্যাংকে টাকা রাখলে আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে এখানে হচ্ছে যে এই টাকাটা কোনো কী হবে না, নষ্ট হবে না, এখানে একটা রিটার্ন আসবে। সেই রিটার্নটা হচ্ছে 8%। ধরেন আপনি কোনো একটা ব্যাংকে এফডি করে রাখলেন, সেই ব্যাংকে আসলে আপনি ব্যাংকটা একেবারে টেনশন ফ্রি, সেই ব্যাংকটা আপনাকে কী দিচ্ছে, 8% করতে। বা সরকারের কোনো ট্রেজারি বন্ডে আপনি বিনিয়োগ করলেন, সেই ট্রেজারি বন্ডে সরকার সাধারণত আপনাকে কী দিবে, একটা রেট দিবে। এই রেটগুলো সাধারণত রিস্ক ফ্রি যে রেটটা, সেটা সাধারণত কম হয় থাকে রিটার্নটা। সো এখানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 8%। সো আমরা আশা করি এই কথাটা আমরা বুঝতে পেরেছি। দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ 15%। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা সাধারণত বুঝি, এক্সপেক্টেড হতে সবাই আমরা আশা করি যে বেশি পাবো। সো আমরা ভালো কোম্পানিতে বিনিয়োগ করি এই জন্য যে আমরা রিটার্নটা বেশি পাবো। শেয়ার মার্কেটে যখন একটা ভালো কোম্পানির শেয়ার আমরা কিনি, সেখানে আমাদের এক্সপেকটেশন থাকে একটু বেশি। সো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট ইজ 15%, এই কথাটাই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যান্ড দ্য স্টক অফ জাইরং কর্পোরেশন, এখানে এই যে জাইরং কোম্পানিকে নিয়ে আলোচনা করা হচ্ছে। জাইরং কোম্পানির হ্যাজ এ বিটা কোএফিসিয়েন্ট ইজ 1.2। এখন বিটা কোএফিসিয়েন্টটা হচ্ছে কি, আমরা সেন্সিটিভিটি বলে থাকি। হ্যাঁ, বিটা অর্থ হচ্ছে সেন্সিটিভিটি। এখন সেন্সিটিভিটি কী বুঝেন জানেন? ধরেন একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা থেকে এক একজন এক এক রকম রিয়াকশান দেখায়। ধরেন হঠাৎ করে একটা ভুল কাজ হলো, একজন দেখে যে এই ভুল কাজ কেন হলো, সেই চিৎকার চেঁচামেচি করে পুরো দুনিয়া উলটপালট করে দেয়। আরেকজন বলে কি এখানে হচ্ছে যে একটা ভুল হতেই পারে। হ্যাঁ, এই যে সেন্সিটিভিটি, সো মার্কেটে সেন্সিটিভিটি হচ্ছে এক একজন শেয়ার মার্কেটে এক এক ধরনের রেসপন্স করে থাকে, অ্যানালাইসিস করে। সো সেই অ্যানালাইসিস করে সেন্সিটিভিটির কোএফিসিয়েন্টটা হচ্ছে, এভারেজটা হচ্ছে যে আপনার 1.2। হ্যাঁ, কোএফিসিয়েন্টটা হচ্ছে। অ্যান্ড
জাইরং পেজ, এটা সাধারণত ম্যাথমেটিক্স করার সময় বিটাকে যখন গুণ করে তখন এই পয়েন্টটা লাগে, আমরা এটা দেখাবো। জাইরং পেজ আউট 40% অফ ইটস আর্নিং ইন ডিভিডেন্ডস। জাইরং কোম্পানিটা কী করে থাকে, 40% তার ডিভিডেন্ড দিয়ে থাকে। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সে 100 টাকা ইনকাম করলে 40 টাকা ডিভিডেন্ড দেয়, আর 60 টাকা কী করে থাকে, সে প্লাউব্যাক মানে রিইনভেস্টমেন্ট করে থাকে তার কোম্পানিতে। হ্যাঁ, এই কথাটা আসে আমরা বুঝতে পেরেছি। ডিভিডেন্ড 100 টাকা ইনকাম করলে 40% ডিভিডেন্ড দেয়, তার মানে হচ্ছে যে 60%টা সে কী রাখে, তার ব্যবসা আবার বিনিয়োগ করে। অ্যান্ড দ্য লেটেস্ট আর্নিং অ্যানাউন্সড ওয়ার 10% পার শেয়ার, এবং সেই লেটেস্ট আর্নিং করেছে যে শেয়ারে সে 10% করে পার শেয়ার সে লাভ করেছে। হ্যাঁ, আর্নিং পার শেয়ার, ইপিএস, হ্যাঁ, যেটাকে আমরা বলি। ডিভিডেন্ডস ওয়ার জাস্ট পেড অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি পেড অ্যানুয়ালি। এই মাত্র ডিভিডেন্ড দেওয়া হয়েছে এবং প্রতি বছরই ডিভিডেন্ড দেওয়া হবে ধরে নেওয়া হচ্ছে। ইউ এক্সপেক্টেড দ্যাট জাইরং উইল আর্ন অ্যান রিটার্ন অন ইকুইটি অফ 20%। আমাদেরকে ধরে নেওয়া হলো যে সে রিটার্ন অন ইকুইটি পাচ্ছে হচ্ছে তার যে ইকুইটি, আমরা সাধারণত ইকুইটি আর হচ্ছে ইপিএসটা মিলাই ফেলি। ইপিএসটা হচ্ছে যে পার শেয়ারে সে যতটুকু পাচ্ছে, আর ইকুইটি হচ্ছে যে আর্থিক ভ্যালুতে টোটাল যে শেয়ারে তার যত টাকা বিনিয়োগ আছে সেই বিনিয়োগের যে রিটার্নটা, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। একটা শেয়ারে সে আপনার একটা শেয়ার দাম 10 টাকা, সে সাধারণত 10 টাকা 1 টাকা পেতে পারে। আর যখন ইপিএস রিটার্ন অন ইকুইটি বলা হয়, সে যদি 100টা শেয়ার কিনে থাকে তাহলে সেটার দাম হচ্ছে 1000 টাকা, 100 × 10। হ্যাঁ, সো এটা হচ্ছে ইকুইটি। সো রিটার্ন অন ইকুইটি হচ্ছে যে তার 20%, সে ওই কোম্পানিতে যত টাকা বিনিয়োগ করছে তার বিনিয়োগের 20% সে পাবে রিটার্ন অন ইকুইটি। পার ইন অল রিইনভেস্টমেন্ট আর্নিং ফর এভার। অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমরা এগুলো ইন ডিটেলস আলোচনা করলাম প্রায় 6 মিনিট ধরে। কেন? কারণ হচ্ছে যে আমরা যেন এই জিনিসগুলো কথাগুলো যেন বুঝতে পারি। এবার আমরা প্রশ্নে আসি, হোয়াট ইজ দ্য ইন্ট্রিনজিক ভ্যালু অফ দ্য শেয়ার অফ জাইরং স্টক? জাইরং স্টকের ইন্ট্রিনজিক ভ্যালু কোনটা? আচ্ছা, ইন্ট্রিনজিক ভ্যালু বলতে আমরা কি বুঝি? ইন্ট্রিনজিক হচ্ছে আপনার হচ্ছে একেবারে অন্তর্নিহিত মূল্য। যেটা অন্তর্নিহিত মূল্য বলতে বোঝায় কি, আমরা একদম সহজ বাংলা ভাষায় বলি, ধরেন মার্কেটে একটা শেয়ার আছে, আপনি বুঝতে পারেন যে শেয়ারটা হচ্ছে যে আপনার মার্কেটের দাম হচ্ছে 80 টাকা, কিন্তু আপনি মনে করছেন যে না, শেয়ারটা আসলে খুবই ভালো, কোম্পানিটা খুবই ভালো, কোম্পানির ফিনান্সিয়াল অ্যাসেট কোয়ালিটি ম্যানেজমেন্ট, আপনি যদি ভালো মনে করছেন যে তার ইকুইটি এভরিথিং সব জিনিসগুলো খুবই ভালো, ওর মূল্য হওয়ার দরকার ছিল 100 টাকা, কিন্তু মার্কেটের ভ্যালু হচ্ছে 80 টাকা। তার মানে এই যে আপনি ধরে নিচ্ছেন যে তার ভ্যালু হচ্ছে যে 100 টাকা, কিন্তু সেটা আন্ডার ভ্যালুড হয়ে আছে, মানে 80 টাকায়। এই যে 100 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ইন্ট্রিনজিক ভ্যালু। ইন্ট্রিনজিক ভ্যালু হচ্ছে যদি মার্কেট ভ্যালু কম হয় তাহলে এই ধরনের শেয়ার কিনে রাখা ভালো, আর ইন্ট্রিনজিক ভ্যালু হচ্ছে যদি মার্কেট প্রাইস যদি বেশি হয়, অর্থাৎ ভ্যালু হচ্ছে 80 টাকা, ইন্ট্রিনজিক ভ্যালু আপনি ধরে নিচ্ছেন প্রাইস 80 টাকা, কিন্তু মার্কেট এটা 100 টাকা বিক্রি করা হচ্ছে, এই ধরনের শেয়ার না কিনা ভালো। হ্যাঁ, সো আশা করি আমরা ইন্ট্রিনজিক ভ্যালু বুঝতে পেরেছি। বলছি এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে আপনি মার্কেটে ইন্ট্রিনজিক ভ্যালুটা, জাইরং কোম্পানির আসলে মূল ভ্যালুটা কত সেটা আপনি বের করবেন। নাম্বার 2, ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ শেয়ার ইজ কারেন্টলি $100, যদি $100 যদি এটার মার্কেট প্রাইস হয় শেয়ারটার, এই জাইরং কোম্পানির, অ্যান্ড ইউ এক্সপেক্ট দ্য মার্কেট প্রাইস টু বি ইকুয়াল টু দ্য ইন্ট্রিনজিক ভ্যালু 1 year from now, এবং 1 বছর পরে তার যে ইন্ট্রিনজিক ভ্যালু আছে সেটার সাথে ম্যাচ করবে। তার মানে যে কম হতে পারে বেশিও হতে পারে ইন্ট্রিনজিক ভ্যালু, তো ইন্ট্রিনজিক ভ্যালুর সাথে 1 বছর পরে সে কি ম্যাচ করবে। তাহলে এই যে 1 বছর আপনি যে একটু কম প্রাইসে ধরতে পারেন অথবা বেশি প্রাইসে ধরে রাখতে পারেন। আপনি যদি ইন্ট্রিনজিক ভ্যালু যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি কম প্রাইসে ধরে রাখছেন, হ্যাঁ, আর যদি আপনি বেশি প্রাইস হয়ে থাকে ইন্ট্রিনজিক ভ্যালুটা বেশি, তাহলে আপনি কম প্রাইসে ধরে রাখছেন। এই ক্ষেত্রে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড 1 year হোল্ডিং পিরিয়ড? আপনি কম দামে ধরে থাকলে কিন্তু মার্কেটে কিন্তু আপনার ভ্যালুটা বেশি আছে, সো আপনি যখন সেল করবেন বেশি প্রাইস পাবেন আপনি, ঠিক না? সো আপনি যদি কম প্রাইসে কিনে থাকেন, মার্কেট প্রাইস বেশি আছে, সো ইন্ট্রিনজিক ভ্যালু চেয়ে মার্কেট প্রাইস বেশি আছে। এইভাবে যদি আপনি ধরে রাখেন 1 বছর ধরে রাখলে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন, মানে এইচপিআর বলি, এইচতে হোল্ডিং, পিতে পিরিয়ড, আরতে রিটার্ন, হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কী হবে অন জাইরং স্টক। তাহলে 1 বছর যে আপনি সেটা ধরে রাখলেন, আপনার রিটার্নটা কী হবে? 2টা অঙ্ক দিচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু বের করার জন্য, একটা হচ্ছে যে 1 বছর যে আপনি কম দামে অথবা বেশি দামে এটা ইন্ট্রিনজিক ভ্যালুতে যে ধরে রাখছেন, তাহলে হচ্ছে আপনার রিটার্নটা কী আসবে। তাহলে এই অঙ্কগুলো এত ডিটেলস বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বুঝতে পারি কথাগুলো শেয়ার মার্কেটে কী কী কথাবার্তা হয়। চলুন আমরা অঙ্কটি করে আসি। অঙ্কটি করার আগে সাধারণত আমরা এই যে কথাগুলো আছে এই কথাগুলো থেকে কিছু আমরা
সাজেশন দেবো, মানে ছোটো করে নিয়ে আসবো কথাগুলো। এখানে কিন্তু বলা আছে রেট অফ রিটার্ন হচ্ছে যে রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে যে 8%, আমরা জানি। সো 8% যে রিটার্ন রিস্ক ফ্রি রিটার্নকে সাধারণত আরতে রিস্ক এফতে ফ্রি, রিস্ক ফ্রি রিটার্নটাকে সাধারণত এইভাবে লেখা হয়। সো 8% 0.8, এটা কিন্তু আমাদের লাগবে অঙ্ক করার জন্য। নাম্বার 2, এক্সপেক্টেড রিটার্ন বলছে আপনি ধরেছেন যে এক্সপেক্টেড রিটার্ন পাবেন 15%, হ্যাঁ, মানে এক্সপেক্টেড রেট অফ মার্কেট রিটার্ন বলছে যে 15% মার্কেট রিটার্ন হবে, অঙ্কের মধ্যে বলা আছে, আমি আর অঙ্কের মধ্যে যাচ্ছি না। সো মার্কেট রিটার্নটা এইভাবে লেখা হয়, রিটার্ন মার্কেট 15%, মানে 0.15, এটা কীভাবে লেখা হয়, যেহেতু অঙ্কের মধ্যে আমাদের এটা লেখা থাকবে, কাজে অঙ্ক করার জন্য আমি এটা সহজে নিয়ে আসতেছি। সেন্সিটিভিটির কথা বলেছিল 1.2, সেন্সিটিভিটি শব্দ বিটার মাধ্যমে প্রকাশ করা হয় 1.2, এটা আমরা বুঝতে পারছি, এটাও কাজে লাগবে। ডিভিডেন্ড পে আউট বলছে যে 40% ডিভিডেন্ড পে আউট, এই যে আমরা যদি দেখি এখানে 40% সেই ডিভিডেন্ড বলছে যে 40% ডিভিডেন্ড পে আউট করবে, হ্যাঁ 40%, কোথায় যেন আমরা যদি দেখি এই যে 40% সে ডিভিডেন্ড পে আউট করবে, 40%, এখানে 40% লেখা আছে, হ্যাঁ। সো সবগুলো তথ্য এখানে দেওয়া আছে, আপনারা যদি দেখেন পাবেন। সো ডিভিডেন্ড যদি 40% পে আউট করে, তাহলে বি হচ্ছে রিটেনশন করে, মানে হচ্ছে সে প্লাউ ব্যাক করে বা ধরে রাখে। সো ধরে রাখা হচ্ছে যে তাহলে 40% হলে বাকি 1 - 40% সে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে 60% সে ধরে রাখছে, তাহলে বিয়ের মানটা আমাদের এখান থেকে বের করতে হবে, এটাও আমাদের কাজে লাগবে, বিয়ের মানের জন্য বের করে রাখলাম। তাহলে প্লাউ ব্যাক, তাহলে রিইনভেস্টমেন্ট করে কত, সে যদি ধরে রাখে 60.60, তাহলে সে ডিভিডেন্ড দেয় 0.40, এই যে 0.40 ডিভিডেন্ড 0.40, ডিভিডেন্ড 40%কে আমরা 0.40 করলাম, প্লাউ ব্যাক বা রিইনভেস্টমেন্ট, আর হচ্ছে রিটেনশন করা হচ্ছে 0.60, এই বি এর মানটাও লাগবে আমাদের, 1 - বি এটার মানটাও লাগবে, এই জন্য আমরা 1 - বি হচ্ছে 0.40 আর বি হচ্ছে যে 0.60 আমরা অঙ্ক করার জন্য বললাম। এখন ইপিএস সে বলছে যে আর্নিং পার শেয়ার হচ্ছে $10, এটা কিন্তু এখানে দেওয়া আছে, আর্নিং পার শেয়ার হচ্ছে যে $10, এগুলো সবই ল্যাব থেকে নেওয়া, হ্যাঁ। আর্নিং পার শেয়ার হচ্ছে যে আপনার হচ্ছে যে ইপিএস হচ্ছে যে অ্যানাউন্স পার শেয়ার হচ্ছে $10, $10, আর ওই হচ্ছে 20% রিটার্ন অন ইকুইটি, এটাও দেওয়া আছে, হ্যাঁ। এইটা শুধুমাত্র ম্যাথ করে, ডিভিডেন্ডটা দেওয়া নেই, ডিভিডেন্ডটা আমাদের বের করতে হচ্ছে। ডিভিডেন্ড হচ্ছে যে ইপিএস ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ইন্টু 1 - রিটেনশন রেট। সো এটা হচ্ছে সূত্র, এটা আপনি মুখস্থ করে ফেলেই অঙ্কটা করতে হবে। আর যদি আপনি বুঝতে চান, সিগনিফিকেন্সটা বুঝতে চান, তাহলে হচ্ছে যে দেখেন ডিভিডেন্ড কী দেওয়া হয় বলুন তো, শেয়ারের যে আর্নিংটা হয়, সেই আর্নিংয়ের সাথে কী হয়, ওই বছরে যে গ্রোথটা হয় সেই গ্রোথটা হয়, ওই গ্রোথটাকে কী দিয়ে গুণ করতে হয়, আপনি যতটুকু আপনি রিইনভেস্টমেন্ট করেছেন, তাই না, সেই যতটুকু, হ্যাঁ রিইনভেস্টমেন্ট করেছেন সেটা। সো যতটুকু আপনি ডিভিডেন্ড দিয়েছেন ততটুকু, এখন 1 - বি এর কিন্তু এখানে মান দেওয়া আছে, আমরা 1 - বি হচ্ছে যে 140 বের করেছি, আর হচ্ছে 1 হচ্ছে যে সূত্রের জি হচ্ছে গ্রোথ রেট হচ্ছে কিন্তু আমরা যে জি কিন্তু গ্রোথ রেট আমরা জি করেছি এখানে, জি আমরা গ্রোথ রেটটা আমরা করে নিই, গ্রোথ রেটটা হচ্ছে আমরা পরে নিয়ে আসবো অঙ্কটার মধ্যে। 0.12, আচ্ছা গ্রোথ রেটটা কিন্তু এখানে দেওয়া আছে, 12% গ্রোথ রেটটা কি দেওয়া আছে এখানে, গ্রোথ রেটটা বেসিক্যালি দেওয়া নেই, গ্রোথ রেট আমরা করে ক্যালকুলেশন করে আমরা গ্রোথ রেটটা নিয়ে আসবো। সো 1 প্লাস গ্রোথটা হচ্ছে 12, হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। আর হচ্ছে যে ইপিএস হচ্ছে যে আপনার $10, হ্যাঁ দেখানো হয়েছে। সো 10কে 1.12 দিয়ে গুণ করে 0.40 দিয়ে গুণ করে 4.48। আচ্ছা এই যে 0.12, এই 0.12টা হচ্ছে আমাদের, এটা আমরা দেখাচ্ছি হচ্ছে যে এইখানে দেখাচ্ছি, দেখেন গ্রোথ হচ্ছে যে রিটার্ন অন ইকুইটি কত বলা হয়েছিল এখানে, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 0.20, এই যে 0.20 হচ্ছে যে রিটার্ন অন ইকুইটি, 20% বলছে 20, আর হচ্ছে বি হচ্ছে যে গ্রোথ রেট, হ্যাঁ বি হচ্ছে আপনার গ্রোথ রেট। সো বি যদি গ্রোথ রেট হচ্ছে, বি এখানে আমরা করেছিলাম কত, দেখেন এখানে বি হচ্ছে রিটেনশন রেট হচ্ছে 0.60। সো রিটেনশনটা দিয়ে যে রিটার্ন অন ইকুইটিকে যদি গুণ করা হয়, রিটার্ন অন ইকুইটি যদি রিটেনশন দিয়ে গুণ করে, তাহলে হচ্ছে গ্রোথ দিতে হবে 0.12, সেই 0.12টা আমরা এখানে, এই কথাগুলো তথ্যগুলো কিন্তু ম্যাথের মধ্যে দেওয়া আছে, রিটার্ন অন ইকুইটি দেওয়া আছে, হ্যাঁ 0.20, এবং বি হচ্ছে যে আমাদের হচ্ছে যে রিটেনশন রেট, যদি গুণ করে 0.12, এটা আপনারা ম্যাথটা এক জায়গায় করে নিয়ে তারপর এখানে বসাবেন। সো 1.12 দিয়ে করার পরে হচ্ছে যে আমাদের এই 4 ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 1 মানে হচ্ছে ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হচ্ছে $4.48। এই যে কতগুলো অঙ্ক, প্রায় 7টা তথ্য আমাদেরকে বের করেছি আমরা কি থেকে, এই 7টা তথ্য আমরা বের করেছি বেসিক্যালি আমাদের ম্যাথ থেকে, ম্যাথের প্রশ্নটা থেকে, কোশ্চেন থেকে আমরা এই অঙ্কগুলো, এগুলো এখন আমাদের কাজে লাগবে। চলুন আমরা এখন
জিনিসগুলো বের করি। প্রথম প্রশ্নটা ছিল যে সে জিজ্ঞাসা করেছে যে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু কত এই কোম্পানিটার। দ্বিতীয় যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, মানে হচ্ছে যে এখন মার্কেটের প্রাইস হচ্ছে $100, কিন্তু সেটা হচ্ছে যে আমরা তো ইন্ট্রিনসিক ভ্যালু জানি না কম নাকি বেশি। যদি কম হয় তাহলে তার হোল্ডিং পিরিয়ড ভ্যালু কত, যদি ইন্ট্রিনসিক ভ্যালু বেশি হয় এর চেয়ে তাহলে আপনার হচ্ছে গিয়ে হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত। চলুন আমরা এখন মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কে হচ্ছে প্রথমে সে চেয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে। এখন ইন্ট্রিনসিক ভ্যালু বের করে বেসিক্যালি হচ্ছে যে ভ্যালু হচ্ছে অ্যাট টাইমস, জিরো মানে হচ্ছে অ্যাট টাইম, তাৎক্ষণিক ভ্যালু। ভ্যালু অ্যাট টাইমসটা হচ্ছে যে এটা সূত্র, এই সূত্রগুলো আমরা আগেও বলেছি যে কয়েক শত বছরের অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এই সূত্রগুলো তৈরি হয়েছে। আপনি সূত্রগুলো মুখস্থ করে ফেললে অঙ্কগুলো করা যায়। তারপর কেউ যদি সিগনিফিকেন্স বুঝতে পারেন সে নিজেই সূত্রটাকে খুব সহজে লিখে ফেলতে পারেন। ডিভিডেন্ডকে আস্কিং রিকোয়ার্ড রেট মাইনাস গ্রোথ দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ভ্যালু এট টাইমস বের হয়ে যায়, বা ভ্যালু এট টাইমসটা হচ্ছে ইন্ট্রিনসিক। এখন দেখেন আমরা ডিভিডেন্ড ওয়ানের কিন্তু মান আমরা পেয়েছি, আমরা কিন্তু গ্রোথের রেটটাও, গ্রোথের পার্সেন্টেজ জানি, ডিভিডেন্ডেরও পার্সেন্টেজ জানি, কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে যে আমাদের কে এর মানটা। এখন কে এর মান বের করতে হলে আমাদের কে এর সূত্রটা লিখতে হবে। এখন কে এর সূত্র হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে রিস্ক ফ্রি রেট প্লাস হচ্ছে যে আপনার বিটা ইন্টু হচ্ছে রিস্ক অফ মার্কেট রেট মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি মার্কেট রেট, রিস্ক মার্কেট রেট মাইনাস রিস্ক ফ্রি মার্কেট রেট। এখন সব তথ্যগুলো দেওয়া আছে। আমরা জানি RF এর মানটা দেওয়া আছে 0.08, আমরা প্রথমে দেখিয়েছিলাম। বিটার মানও দেওয়া আছে, আমরা বললাম মার্কেট রেট হচ্ছে 0.15 মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি রেট 0.08। আপনারা যদি সবাই যদি এই জায়গাটুকুতে দেখেন, যেখানে আমরা কিন্তু এখানে এই যে আমরা হচ্ছে রিস্ক ফ্রি রেট, RM মার্কেট রিস্ক রেট, বিটার মান, এই যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু সব তথ্য দেওয়া আছে। আমি এখন সময় না বাড়িয়ে নেওয়ার জন্য আমি জাস্ট এখানে সূত্রটা পাশাপাশি আমি সংখ্যাগুলো বলে যাচ্ছি, যেন হচ্ছে ওখান থেকে আপনারা দেখে নেবেন, যেন আপনারা মানগুলো বসাতে পারেন। এই মানগুলো ওখান থেকে নিয়ে বসালেই হয়ে যাবে। সো আমরা যদি পাশাপাশি রাখি তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। এখানে হচ্ছে যে 0.8 1.2 প্লাস 15 মাইনাস 0.8 ইকুয়াল কত হলো 0.08, 1.2 প্লাস 0.07, তাহলে 1.2কে 0.07 দিয়ে যোগ করলে, গুণ করলে ক্যালকুলেটারে এটা আসে 0.08কে এটার সাথে 0.084, যেটা এটা যোগ করার পরে 0.164, এটা হচ্ছে আমাদের কে এর মান। তাহলে হচ্ছে যে এখন আমরা যদি এই যে ভ্যালু অ্যাট টাইমস বা ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে যাই তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এখানে কিন্তু আমরা কে এর মানটা তখনই বের করলাম। এখন অঙ্কটা করব। এখন ইন্ট্রিনসিক ভ্যালু সমান হচ্ছে যে ভ্যালু সমান ডিভিডেন্ড মাইনাস কে মাইনাস জি, মানে কে হচ্ছে যে আপনার আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। হ্যাঁ, এখন ডিভিডেন্টের সূত্র যেটা, ডিভিডেন্টের সূত্র হচ্ছে আমরা আগেও লিখেছিলাম, এখানে না করলেও পারতাম। আমরা ডিভিডেন্টের মানটা কিন্তু আমরা এই ডিভিডেন্ড ওয়ানের এই যে ডিভিডেন্ড ওয়ান, হ্যাঁ মানে ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দেয়ার 4.48, সরাসরি 4.48, আমি আর এগুলো আলোচনা না করে 4.48 চলে গেলাম। দেখেন এখানে আপনি এই ডিভিডেন্ড এই সূত্র কিন্তু ব্যবহার করে ডিভিডেন্ড ওয়ান এই সূত্রটা কিন্তু আপনি যে এখানে লিখে করে এসেছি। হ্যাঁ, EPS, হ্যাঁ আর্নিং পার শেয়ার এট দ্য এন্ড অফ পার এট টাইমস, আর্নিং পার শেয়ার টাইমস প্লাস ইন্টু হচ্ছে যে 1 প্লাস গ্রোথ রেট ইন্টু 1 প্লাস রিটেনশন রেট। হ্যাঁ, এটাকে আমরা কিন্তু এই যে এখানে করে 4 পয়েন্ট কত বের হয়েছিল 4.48, সেই 4.48টা আমরা হচ্ছে ডিভিডেন্টের যে মান এই অঙ্কটা করে 4.48 পেয়েছি। আর এখানে কে এর মানটা কত পেয়েছি, কে এর মানটা পেয়েছি আমরা 0.164, সেই 0.164টা আমরা এখানে বসালাম, মাইনাস হচ্ছে যে গ্রোথ রেটটা হচ্ছে কত, এই যে গ্রোথ রেট 0.12, এই যে গ্রোথ রেট 0.12, সেই 0.12টাকে আমরা কী করলাম এখানে বসালাম। এখন ইন্ট্রিনসিক ভ্যালু আমাদের কাছে জানতে চেয়েছিল, মানে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে ভ্যালু অ্যাট টাইমস। সো ভ্যালু অ্যাট টাইমসের সূত্র অনুযায়ী আমরা যে মানগুলো আমরা এখানে পেয়েছিলাম সেই মানগুলো বসানোর পরে অ্যাট দ্য এন্ড এই মানটা এসেছে। হ্যাঁ, আমরা 4.48কে এই বিয়োগ করার পরে 164 থেকে 1.12 বিয়োগ করে 0.044 হয়েছে। 0.044 দিয়ে যদি আমরা 4.48কে ভাগ করি তাহলে আমরা ক্যালকুলেটর করে দেখবেন 1.1.818, হ্যাঁ 1.1.818, মানে $101.82। তার মানে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বেরোলো কত আমাদের $101.82। তার মানে এটা হচ্ছে যে আন্ডার ভ্যালুড হচ্ছে, তার মানে শেয়ারটা খুব ভালো আমরা বুঝতে পারতেছি। তার মানে মার্কেটে ভ্যালু হচ্ছে 101 টাকা, কিন্তু আসলে এটার ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে
যেই লেনদেনগুলো হচ্ছে আমাদের কাছে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলোকে অ্যানালাইসিস করে। আমরা এই সাবজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শেয়ার মার্কেটে বা কোম্পানিকে যেন অ্যানালাইসিস করতে পারি। এই যে অ্যানালাইসিস করার ক্যাপাসিটিগুলো সেটা আমরা পেয়ে গেলাম। কী পেলাম যে আমরা এই কোম্পানিটার বেসিক্যালি হচ্ছে যে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে যে $101.82, কিন্তু মার্কেটে সেটা কী হচ্ছিলো, সেল হচ্ছিলো যেটা বলেছে যে $101, যে মার্কেট প্রাইস হচ্ছে যে যদি মাত্রা দেখি আমরা যে if the company the market এখানে অন্যদিকে চলে যাচ্ছিলাম, if the market price of the company is currently $100, ও হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে যে মার্কেট প্রাইস $100, হ্যাঁ, কিন্তু আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বেরোলো কত 101.82, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা আসলে আন্ডার ভ্যালু ছিল, অথচ এটা কিন্তু মার্কেটে অনেক বেশি প্রাইস। সো আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পেয়ে গেলাম, 1 নাম্বার অঙ্কটা পেয়ে গেলাম 16(1)। এবার আমরা একটু বি নাম্বারে যাবো। বি নাম্বারটা হচ্ছে সে বলছে যদি হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু যেটা হয় তাহলে এটার হোল্ডিং পিরিয়ড ভ্যালু কত, হ্যাঁ, আমি যে ধরে রাখলাম 1 বছর ধরে, হ্যাঁ, বি নাম্বার অঙ্কটার মধ্যে সেটাই হচ্ছে হোল্ডিং পিরিয়ড প্রাইস কত, হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত 1 ইয়ার, এটা 1 বছর ধরে রাখলে সে লো প্রাইস, এখন তো সে অবশ্যই বেশি দামে বিক্রি করতে পারবে, তার হচ্ছে যে রিটার্নটা অবশ্যই তার রিটার্নটা ভালো আসবে, যেহেতু সে অল্প দামে কিনে এটাকে বেশি দিন করে ধরে রাখছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমরা কে যেটা, হ্যাঁ, এখন কে কেন লিখলাম এখানে, আমাদের বেসিক্যালি হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে যে দেখেন হোল্ডিং পিরিয়ড রিটার্নের একটা সূত্র আছে, আমি আবার বলি এই সূত্রগুলো আপনারা বলবেন যে আমরা কেন এমনি বের করতে পারি না, ভাই এমনি বের করতে পারেন না, আপনাকে এই সূত্রটা মুখস্থ করতে হবে, কারণ এই সূত্রগুলো অনেক শত শত বছর গবেষণার মাধ্যমে এই সূত্রগুলো তৈরি হয়েছে অঙ্কগুলোকে সহজে আমাদেরকে শেখানোর জন্য। এখন এই হোল্ডিং পিরিয়ড রিটার্নের সূত্রটা হচ্ছে যে ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্লাস আর্নিং পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্লাস হচ্ছে প্রাইস এট টাইমস মানে ডিভাইডেড বাই প্রাইস এট টাইমস। এখন থেকে ডিভিডেন্ডের ভ্যালুটা আমরা পেয়েছি, হ্যাঁ, প্রাইস এট টাইমস তাও আমরা জানি, প্রাইস এট টাইমস তাও প্রাইস আমরা জানি, এখানে প্রাইস এট টাইমসটা বের করা আছে, কারণ প্রাইস এট টাইমস এখানে বলা আছে যে বর্তমানে মার্কেট প্রাইস কত $100, এই দুইটাই আমরা জানি, হ্যাঁ, প্রাইস এট টাইমস। ডিভিডেন্ডের প্রাইসটা আমরা 4.48, এটা আমরা অলরেডি এই যে ডিভিডেন্ড 4.48 এটা আমরা কী করেছিলাম, ডিভিডেন্ড 4.48 আমরা বের করে ফেলেছিলাম, তাহলে সবই আছে, কিন্তু নাই কোনটা বলুন তো, আর্নিং প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই জিনিসটা আমাদের নেই। সো এই জিনিসটা আমাদেরকে বের করার জন্য আমাদের আরেকটা সূত্রের সহযোগিতা নিতে হচ্ছে, সেটা হচ্ছে কে সমান ডিভিডেন্ড আর্নিং পার প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মাইনাস হচ্ছে যে ভ্যালু ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাট টাইম ডিভাইডেড বাই ভ্যালু অ্যাট টাইমস। এখানে দেখেন এই যে এখানে আছে যেটা সেটা হচ্ছে এই ইপিএ ওয়ানটা আমরা মানটা বের করে ফেলবো। তো করার জন্য এই মানটা বলছিলাম ডিভিডেন্ডে 4.48 ইপি1 মাইনাস এটা 101 টাকা বেরিয়ে ভ্যালু ইন্ট্রিনসিক ভ্যালু যেটা ছিল সেটাতে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে এখানে কী দাঁড়ালো বলেন তো, এই যে 101 মাইনাস অবস্থা আছে, তাহলে মাইনাস এখানে দিয়ে এখানে কিন্তু সংখ্যাটা আগে মাইনাস আছে 97.34 ইপি1 মানটা এখানে বসালাম। এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম, এটা হচ্ছে বজ্র গুণন বলে আমরা বজ্র গুণন করে ফেললাম, মাইনাস 97.34 প্লাস আর্নিং পার ইপি1 এটা রয়ে গেল, গুণ করার পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে 16.70, যেটা গুণ করার পরে মাইনাস 97.34 ইপি1 প্লাস ইপি1, এখন মাইনাস ইপি1, এটা আমরা কী করলাম দেখেন তো, পুরো জিনিসটাকে আমরা ইপি1কে আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে দিয়ে, আর এটাকে মাইনাস দিয়ে এই পাশে নিয়ে গেলাম, তাহলে দুইটা মাইনাস যোগ হয়ে কী হলো মাইনাস 114 হলো, মাইনাস 97 আর মাইনাস 16 এটা করে 114.04, আর ইপি1টাও মাইনাস দিয়ে নিয়ে আসি, দুইটা মাইনাস মাইনাস আমরা দুই পাশে মাইনাসকে বাদ দিয়ে দিলাম, তাহলে ইপি1 টু 114 114.04 হলো, হ্যাঁ, তাহলে ইপি1এর মানটা আমরা পেয়ে গেলাম। এই ইপি1এর মানটা আমরা এই অঙ্কটা করে ম্যাথমেটিক্সের যেটা আমরা খুব সাধারণ বীজগণিতের অঙ্ক করে থাকি, সেই বীজগণিতের অঙ্ক করে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আমরা বের করে ফেলবো, এই মান অনুযায়ী ডিভিডেন্টের মান আমরা আগে বলছি 4.48 দেখে নেবেন, ইপি1এর মানটা আমরা এখানে পেয়ে গেছি 114.04, সেটা আমরা বসালাম, মাইনাস হচ্ছে যে প্রাইস অ্যাট টাইমস হচ্ছে যে বর্তমানে মার্কেট প্রাইস $100, সেটা বলে দিচ্ছে প্রশ্নের মধ্যেই, আবার এখানে $100 দিয়ে ভাগ, সো 114 আর 4 যোগ করলে 118.52 থেকে 100 বিয়োগ দেওয়ার পরে কত থাকে 18.52 থাকে, 100 বিয়োগ দেওয়ার পরে 118 থেকে 100 বিয়োগ দেবে 118.52, শুধু 18.52 থেকে সেটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে
100 দিয়ে ভাগ দিলে আপনার 0.1852 আসবে। এটা ক্যালকুলেটার করলে বের হয়ে আসবে। 18.52কে 100 দিয়ে ভাগ করলে 0.1852 আসবে। আর 0.1852 মানে হচ্ছে যে 18.52। এটাকে যদি আপনি 100 দিয়ে ভাগ করে লেখেন তাহলে হচ্ছে 18.52%। তার মানে এই যে আপনি হোল্ডিং পিরিয়ড ধরে রাখলেন সেটা হচ্ছে যে আপনাকে রিটার্ন দিচ্ছে হচ্ছে 18.52% রিটার্ন দিচ্ছে। আপনি যত টাকা বিনিয়োগ করেছেন তার উপরে 18.52% রিটার্ন হারে আপনি এই মার্কেটের শেয়ার থেকে আপনি পাচ্ছেন। তাহলে বেসিক্যালি এই অঙ্কটা থেকে আমরা কী শিখলাম? এই অঙ্কটা থেকে আমরা শিখলাম যে আমাদের আসলে বেসিক্যালি একটা মার্কেটে একটা জিনিস বের করতে হলে আমাদেরকে অনেকগুলো তথ্য আমাদেরকে কী করতে গুছাতে হবে। এখানে আমরা যে 7টা তথ্য গুছালাম এই জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়। নাম্বার 2 আমাদেরকে যে কাজটা করতে হয় সেই কাজটা হলো যে আমাদেরকে সূত্রের কিছু ইউজ করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, তারপরে মুখস্থ করে আমাদেরকে ম্যাথগুলো করতে হবে। আর এটা আমরা শিখলাম। আরেকটা জিনিস কী শিখলাম এখানে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ মার্কেটে যে অনেক তথ্যগুলো দেওয়া থাকে সেখান থেকে একটি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু কত হয় সেটা আমাদেরকে বের করতে পারি। এবং ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী মার্কেটে যে প্রাইসটা আছে সেটা আসলে এই কোম্পানিটা কি ওভার ভ্যালুড হচ্ছে না আন্ডার ভ্যালুড হচ্ছে। যদি ওভার ভ্যালুড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শেয়ারটা কিনবেন না। হ্যাঁ, আপনার এই জাস্টিফিকেশনের যদি, কারণ আপনার ইন্ট্রিনসিক ভ্যালু আপনার কাছে বের হয়ে আসতেছে হ্যাঁ মার্কেটের লেনদেন থেকে। আর নাম্বার 2 হচ্ছে যে আপনি যখন ইন্ট্রিনসিক ভ্যালু থেকে মার্কেটের প্রাইস কম থাকে, তার মানে এটা আন্ডার ভ্যালুড থাকে, তখন অবশ্যই আপনি শেয়ারটা কিনবেন। হ্যাঁ, এবং সেই শেয়ার কিনে আপনি যখন 1 বছর পর আপনি কেমন রিটার্ন আছে সেই রিটার্নটা আমরা এখানে বের করতে পারবো। সেটাকে বলতে হবে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মার্কেট ওরিয়েন্টেড দুইটা জিনিস আমরা শিখতে পেলাম এই অঙ্কের মাধ্যমে। যদি যারা শেয়ার মার্কেট সম্পর্কে আসলে জানেন না, বুঝেন না, বা আমাদের মতো যারা একেবারে খুব কম বুঝি আমরা, তাদের জন্য এই যে টার্মিনোলজিগুলো ইউজ করে এবং বড় বড় কোম্পানি সিএফওরা কী নিয়ে আলোচনা করেন, কীভাবে এই জিনিসগুলো সমাধান করেন, সেগুলো আমরা জানতে পারলাম। অঙ্কটি সবার উপকার আসলে সবার জন্য, আমার জন্য ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।